সমুদ্রের মাঝখানে ছুটে চলছে একটি কার্গো জাহাজ, যেখানে বন্দি করে রাখা হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের। কিন্তু কেউ জানত না এই জাহাজে শুধু অপরাধীরাই নেই, লুকিয়ে আছে এমন এক দানব যাকে থামানো তো দূরের কথা, গুলি করেও মারা যায় না। আজকের গল্প মানুষ আর দানবের মাঝের রক্তাক্ত শিকারের গল্প। চলুন গল্পের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের সাথে পরিচিত হয়ে নিই। পার্ক জং ডু, যে একজন সাইকো কিলার। সং উই, ছদ্মবেশী কিলার ও পার্কের সহযোগী। লি সিওক, পুলিশ অফিসার। ডায়ান, লেডি পুলিশ অফিসার। উং, মাস্টারমাইন্ড ও মিশন হেড, ভিলেনও বলতে পারেন। কো, নম্র ভদ্র কিন্তু ভয়ঙ্কর এবং আমাদের গল্পের হিরো। এবং সবশেষে কিঙ্গো, আ হিউম্যান ওয়েপন। চলুন এবার মূল গল্পে ফিরে যাই। গল্পটি শুরু হয় ফিলিপিন্সের একটি বিমানবন্দর থেকে, যেখানে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের ফিলিপিন্স থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই কয়েদিরা যখন বিমানবন্দরের ভেতরে ঢুকতে যাচ্ছিল, তখনই ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ চিৎকার করতে করতে সামনে এগিয়ে আসে এবং তাদের মধ্যে একজনের কাছে পৌঁছানোর চেষ্টা করে। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই লোকটি তার ব্যাগে লুকিয়ে রাখা বোমার রিমোট টিপে দেয়। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং ৩০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই কয়েদিদের গায়ে একটি আঁচড়ও লাগেনি। এই ভয়াবহ দুর্ঘটনার ৫ বছর পর আবারও সেই অপরাধীদের দক্ষিণ কোরিয়ায় ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়। এবার আগের ভুল এড়াতে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের বিমানে নয়, বরং একটি কার্গো শিপের মাধ্যমে পাঠানো হবে। এই অপরাধীরা এতটাই বিপজ্জনক যে তাদের বন্দর পর্যন্ত আনার জন্য বিশেষ কমান্ডো টিম মোতায়েন করা হয়। পুরো এলাকা সাধারণ মানুষের কাছ থেকে খালি করে দেওয়া হয়। প্রতিটি নড়াচড়া ড্রোন এবং স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছিল, কারণ সামান্যতম ভুল হলেও ৫ বছর আগের মতো দুর্ঘটনা আবারও ঘটতে পারে। ধীরে ধীরে সব কয়েদিদের ভেতরে আনা হয়। সেখানে ২ জন মহিলা কয়েদিও ছিল এবং তাদের সাথে ২ জন লেডি অফিসার। এরপর কয়েদিদের আলাদা আলাদাভাবে হ্যান্ডকাপের সাহায্যে আটকিয়ে রাখা হয়। সেই সময় আমাদের পরিচয় হয় পুলিশ অফিসার লি সিওক এবং ট্যাটু করা এক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অপরাধীর সাথে। এই কয়েদি হল পার্ক জং ডু, যে কোনো সাধারণ অপরাধী নয়, বরং অনেক মানুষকে খুন করেছে এবং এক মেয়ের সাথে জঘন্য অপরাধ করেছে, যার সাজা সে এখন কোরিয়ায় পেতে চলেছে। এরই মধ্যে আপনারা আরও একজন কয়েদিকে দেখতে পাবেন, যাকে দেখতে খুব শান্ত এবং ভোলা ভালা মনে হয়, যার নাম কো। আপনারা বিশ্বাস করবেন না যে আসলে কো এই সব কয়েদির মধ্যে সবচেয়ে বিপজ্জনক মানুষ, কিন্তু এখনো পর্যন্ত কেউ সে বিষয়ে টেরও পায়নি। অন্যদিকে উং, যেই পুরো মিশনের প্রধান, সে পোর্টের ট্রাফিক কন্ট্রোল রুমে পৌঁছায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তার লোকজন উপস্থিত সকল কর্মচারীকে বাইরে বের করে দেয় এবং পুরো সিস্টেম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরই মধ্যে সব কয়েদিকে জাহাজে বসিয়ে দেওয়া হয়। অফিসার লি সবাইকে কঠোর সতর্কবাণী দিয়ে বলেন যে এখন আমরা সমুদ্রের মাঝখানে আছি, এখান থেকে পালানোর চেষ্টাও করো না, কারণ কেউ ধরা পড়লে সরাসরি গুলি করার আদেশ রয়েছে। একদিকে সব অফিসার যার যার জায়গায় ডিউটি দিচ্ছিলেন, অন্যদিকে শিপে থাকা ডাক্তার গোপনে কিছু ইঞ্জেকশন তার ব্যাগে ভরছিলেন। এরপর তিনি কাউকে না জানিয়ে ধীরে ধীরে বেসমেন্টের দিকে এগোতে থাকেন। কিচেন রুমে কিছু পুলিশ সদস্যের সাথে তার দেখা হলেও আশ্চর্যের বিষয় হলো, কেউ তাকে বিন্দুমাত্র সন্দেহ করেনি। ডাক্তার সামনে এগিয়ে যান এবং একটি গোপন মানচিত্রের সাহায্যে জাহাজের এমন এক অংশে পৌঁছে যান যার সম্পর্কে জাহাজের কারও কোনো ধারণা ছিল না। ভেতরে ২ জন লোক একটি লাশ ঘিরে দাঁড়িয়েছিল। আমরা দেখি যে তার চোখ সেলাই করা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এতে স্পষ্ট বোঝা যায় যে সে মরে যায়নি, বরং তাকে এই অবস্থায় জোর করে বাঁচিয়ে রাখা হয়েছে। ডাক্তার যখন তার মুখ খোলেন, তখন ভেতরে পোকা কিলবিল করতে দেখা যায়, যা দেখে তার খুব ঘৃণা লাগে। তখনই তাদের মধ্যে একজন ডাক্তারকে বলে, বেশি বকবক না করে নিজের কাজ করো আর এখান থেকে বিদায় হও। ডাক্তার চুপচাপ তাই করেন যা তাকে বলা হয়েছিল এবং সেই শরীরে একটি অচেতন করার ইঞ্জেকশন দিয়ে দেন। যাওয়ার সময় সেই লোক তাকে মনে করিয়ে দেয় যে প্রতি ৬ ঘন্টা অন্তর এই ইঞ্জেকশন দেওয়া জরুরি, না হলে কিঙ্গো জেগে উঠবে এবং যদি এমনটা হয় তবে এই শিপে কেউ বাঁচতে পারবে না। অন্যদিকে শিপে সব কয়েদিদের খাবার দেওয়া হচ্ছিল। খাবারের প্যাকেট পাওয়া মাত্রই বেশিরভাগ কয়েদি তার ওপর আগ্রহী হয়ে পড়ে, কিন্তু পার্ক জং ডু একদম শান্ত হয়ে বসে থাকে, যেন সে সঠিক সুযোগের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর যখন পুলিশ সদস্যরা কিছুক্ষণের জন্য নিজের জায়গা থেকে সরে যায় এবং গল্প করা শুরু করে, পার্ক সুযোগ বুঝে মুখ থেকে একটি লোহার পিন বের করে এবং ধীরে ধীরে নিজের হাত করা খুলতে শুরু করে। পাশে বসা আরেকজন কয়েদি এটি দেখে ফেলে, যার ফলে তার মধ্যেও আশা
জেগে ওঠে যে হয়তো তারা এখান থেকে পালাতে পারবে। এরই মধ্যে আমরা জাহাজে এমন কিছু মানুষকে দেখি যাদের রান্নাঘরে কাজ করার জন্য রাখা হয়েছিল। তাদেরই একজন গোপনে কয়েদিদের খাঁচার লক কেটে দেয় এবং তারপর সে তার সঙ্গীদের নিয়ে একটি ঘরের দিকে এগিয়ে যায় যেখানে প্রচুর অস্ত্র রাখা ছিল। যে অস্ত্রই তাদের হাতে আসে তারা তা তুলে নেয় এবং নিঃশব্দে সামনে এগোতে থাকে। কিন্তু যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই তাদের একজনের ব্যাগ ভুলবশত একটি পাইপের সাথে ধাক্কা খায়, যা থেকে বিকট শব্দ হয় এবং পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। তাদের লিডার তৎক্ষণাৎ মিথ্যা বলে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই এক পুলিশ সদস্যের নজর তাদের বন্দুকের উপর পড়ে। সে কিছু বুঝে ওঠার বা কাউকে কিছু জানানোর আগেই তারা হঠাৎ হামলা চালিয়ে দেয় এবং পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করে। এরপর তারা সরাসরি ককপিটে পৌঁছায় এবং সেখানে থাকা জাহাজের সব কর্মচারীকেও মেরে ফেলে। এখানে শুধু 2 জন লোক জীবিত রাখে যারা এই জাহাজটি চালাতে পারে। এই লোকেরা টেলিফোন লাইনগুলো বিচ্ছিন্ন করে দেয় যাতে কোনো দেশের সাথে যোগাযোগ না করা যায়। তারপর এক ব্যক্তি জাহাজের উপর চড়ে মেন লাইন কেটে দেয়, যার ফলে কোরিয়াতে ওই জাহাজের লোকেশন দেখা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে জাহাজের ভেতরে অফিসার ডায়ন দেখতে পায় যে তার ওয়াকিটকিতে সিগন্যাল আসছে না। সে তার টিমের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু যখন কারো কাছ থেকে কোনো জবাব আসে না তখন সে নিজেই ওপরে গিয়ে দেখার চেষ্টা করে যে আসলে কি ঘটছে। অন্যদিকে পার্কের সাথে থাকা এক কয়েদি হাত করা খোলায় ব্যস্ত ছিল, কিন্তু সেই সময় ভুলবশত তার হাত একটি পাইপে লেগে শব্দ হয়ে যায়। শব্দ শুনে এক পুলিশ সদস্য সেখানে আসে এবং দেখে যে এক কয়েদি তালা ভেঙে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে অ্যাকশনে যেতে যায়, কিন্তু তখনই পার্ক পেছন থেকে তার উপর হামলা করে। সে তাকে খুব খারাপভাবে মারধর করে এবং তার মাথা ফাটিয়ে তাকে মেরে ফেলে। পার্কের বাকি সঙ্গীরাও অফিসারদের মারতে মারতে সেলের কাছে পৌঁছায় এবং এই সময় তারা এত রক্তপাত ঘটায় যার কোনো সীমা ছিল না। পার্ক তার লোকদের সবাইকে মেরে ফেলার আদেশ দেয়। এরপর সে এক অফিসারের বুকে ছুরি বসিয়ে তাকে মরতে দেখে, কিন্তু সে সেখানেই থামেনি। এরপর সে তার প্যান্ট খুলে সেই লাশের উপর প্রস্রাব করে যাতে তার মনে শান্তি মেলে। এরই মধ্যে অফিসার ডায়ন লিকে খুঁজতে খুঁজতে ডেকে চলে আসে। যখন সে ডাক্তারকে ওপর থেকে আসতে দেখে সে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে যে সে নিচে কি করতে গিয়েছিল। ডাক্তার কিছুটা ঘাবড়ে যায় এবং মনে মনে কোনো উত্তর খুঁজতে থাকে, কিন্তু তখনই অফিসার লি সেখানে পৌঁছে যায় এবং ডাক্তার বেঁচে যায়। ঠিক সেই সময় ডাক্তার দেখে যে এক লোক স্যাটেলাইট টাওয়ার থেকে নামছে এবং তার হাতে কুড়াল আছে। তারা সঙ্গে সঙ্গে বুঝে যায় যে কোনো গন্ডগোল আছে, তাই লি দ্রুত কেবিনের দিকে দৌড়ায়। ওদিকে পার্কের সঙ্গীরা সব কয়েদিকে মুক্ত করতে থাকে, কিন্তু এখন সেখানে শুধু পার্কের হুকুমই চলছিল। তখনই তাদের মধ্যে এক কয়েদি বেশি চালাক হওয়ার চেষ্টা করে এবং বলে যে পুলিশ অফিসার ডায়ন কোথায়, আমি তাদের সাথে মজা করতে চাই। এ কথা শোনা মাত্রই পার্ক এক মুহূর্ত সময় নষ্ট না করে তাকে গুলি করে দেয় এবং ঠান্ডা গলায় বলে যে ওসব আমার। কিছুক্ষণ পর তারা কোকেও মুক্ত করে দেয়। পার্ক কোকে গত 10 বছর ধরে চিনত। সে বলে যে 10 বছর হয়ে গেল, কিন্তু তোর চেহারা একদম বদলায়নি। এরপর পার্ক বাকিদের বোঝায় যে এর চেহারা দেখে বিভ্রান্ত হয়েও না। তোমরা যদি মনে করো আমি খারাপ, তবে এর করা কাজ শুনলে তোমরা সবাই ভয় প্যান্টেই প্রস্রাব করে দেবে। কোরিয়া যেতে চেয়েছিল, কিন্তু পার্ক পরিষ্কার ভাষায় বলে যে এখন এই জাহাজ আর কোথাও যাবে না। এসব বিষয় থেকে বেখবর হয়ে অফিসার সিওক যখন তার সঙ্গীদের নিয়ে ককপিটে পৌঁছায় তখন সে দেখে যে সেখানে পুরো ক্রুয়ের লাশ পড়ে আছে। তারা কিছু বুঝে ওঠার আগেই ককপিটে লুকিয়ে থাকা লোকেরা তাদের ওপর হঠাৎ গুলির বৃষ্টি শুরু করে দেয়। এই হামলায় কিছু লোক মারা যায়, কিন্তু সিওক, ডায়ান এবং অন্য কিছু অফিসার কোনোভাবে বেঁচে বের হয়। তখনই হামলাকারী এক ক্রু মেম্বারের মাথায় বন্দুক রেখে তাদের ব্ল্যাকমেল করতে শুরু করে। তার চাল সফল হতে যাচ্ছিল, কিন্তু তখনই ডায়ান খুব বুদ্ধিমত্তার সাথে তাকে নিরস্ত্র করে ফেলে এবং সুযোগ বুঝে সিওক তাকে গুলি করে দেয়। পাইলট খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে ডায়ানকে জানায় যে ইঞ্জিন রুমে একটি স্যাটেলাইট ফোন রাখা আছে যা দিয়ে কোরিয়াতে কথা বলা সম্ভব। ওদিকে গুলির শব্দ শুনে ডাক্তার ঘাবড়ে যায় এবং নার্সকে জিজ্ঞাসা করে যে সে কি বাইরে থেকে গুলির শব্দ শুনতে পেয়েছে, কিন্তু নার্স তখন নেশার ঘোরে ছিল এবং তার মনে হয় ডাক্তার মজা করছে। সে বলে আমি গিয়ে দেখছি। তখনই ডাক্তার তাকে দ্রুত থামিয়ে দেয় এবং দরজা লক করে দেয়। একদিকে পুলিশের মনে হয় অপরাধীরা তাদের জন্য সবচেয়ে বড় বিপদ, অন্যদিকে অপরাধীদের মনে হয় পুলিশ তাদের প্রাণের শত্রু। কিন্তু কারো ধারণাই ছিল না যে আসল বিপদ নিচে তাদের জন্য অপেক্ষা করছে, কারণ সময় মতো ঘুমের ইঞ্জেকশন না পাওয়ায় কিঙ্গো জেগে ওঠে। এরই মধ্যে পার্ক তার লোকদের নিয়ে ইঞ্জিন রুমের দিকে এগোয় এবং পথে যারা কাজ করছিল তাদের বিনা দ্বিধায় মেরে ফেলে। ইঞ্জিন রুমে ঢুকেই তারা বেঁচে থাকা লোকদেরও শেষ করে দেয় এবং স্যাটেলাইট ফোনটিও ভেঙে ফেলে। এখন এই জাহাজের কারো সাথে যোগাযোগ করার কোনো উপায় বাকি থাকে না। তখনই চিফ ইঞ্জিনিয়ার ভয় বলে যে আমাকে ছাড়া এই জাহাজ চলবে না। এই শুনে সব কয়েদি হাসতে শুরু করে, কারণ তাদের উদ্দেশ্য জাহাজ চালানো নয়। তারা তাকে নিয়ে উপহাস করে বলে যে তোর সঙ্গীরাও মরার আগে এটাই বলছিল। পার্ক তাকে মারার জন্য এগোয়, কিন্তু তখনই তাকে থামিয়ে দেয় এবং বলে অনেক হয়েছে। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হতে যাচ্ছিল, ঠিক তখনই সিওক তার অবশিষ্ট টিম নিয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। ইঞ্জিনিয়ার ঘাবড়ে গিয়ে বলে এখানে গুলি করো না, কিন্তু সেখানে উপস্থিত কেউ কারো কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। পার্ক চেয়েছিল সে সিওককে নিজের হাতে মারবে, কিন্তু নিরস্ত্র হওয়ার পরেও সিওকের চোখে বিন্দু মাত্র ভয় ছিল না।
এরপর দুই গ্রুপের মধ্যে অত্যন্ত ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। কেউ কারো গলা কাটছিল তো কেউ কারো মাথা ফাটিয়ে দিচ্ছিল। এই বিশৃঙ্খলার মধ্যে এক লোক পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই কিঙ্গো হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। কিঙ্গো তাকে এত জোরে লাথি মারে যে তার শরীরের হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যায়। এটি দেখে সবাই নিজেদের মধ্যকার লড়াই ভুলে যায় এবং কেবল সেই রাক্ষসের দিকে তাকিয়ে থাকে। কিঙ্গো একে একে সবার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাতে থাকে, যেন সে তাদের স্ক্যান করছে। এরপর সে ছুরি তুলে নিয়ে মানুষকে এমনভাবে কাটতে শুরু করে যেন কোনো কসাই পশু কাটছে। দেখে মনে হচ্ছিল তাকে কেবল গণহত্যার জন্যই তৈরি করা হয়েছে। সবাই ভয়ে কাঁপছিল, কিন্তু কোয়ের মনে কিঙ্গোকে নিয়ে বিন্দু মাত্র ভয় ছিল না। যখন সিয়ক তার উপর হামলা করার চেষ্টা করে, কিঙ্গো তাকেও নির্মমভাবে মারধর করে। পার্ট তার উপর একের পর এক অনেকগুলো গুলি চালায়, কিন্তু কিঙ্গোর গায়ে একটি আঁচড়ও লাগে না। উল্টো তার ক্ষতগুলো খুব দ্রুত সেরে যাচ্ছিল, যার ফলে তাকে মারা আরও কঠিন হয়ে পড়ছিল। বাকিরা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়, কিন্তু কিঙ্গো পার্কের পিছু ছাড়েনি। এখন দুজনেই মুখোমুখি দাঁড়িয়েছিল, কিন্তু পার্ক তখনও বুঝতে পারেনি যে কিঙ্গোকে হারানো তার সাধ্যের মধ্যে। কিঙ্গো একটি ভারী হাতুড়ি দিয়ে পার্কের দুই হাত ভেঙে দেয় এবং তারপর সেই হাতুড়ি দিয়ে বারবার আঘাত করে তার মাথার মগজ বের করে দেয়। এতে জাহাজের সব ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ চলে যায়, ফলে পুরো জাহাজে অন্ধকার নেমে আসে। সিয়ক কিছু বুঝে ওঠার আগেই কিঙ্গো তাকে গলা টিপে ধরে এবং তার প্রাণ যাওয়ার উপক্রম হয়। ঠিক তখনই কো মাঝখানে ঝাঁপিয়ে পড়ে এবং কোনোভাবে তার প্রাণ বাঁচায়। এরপর কিঙ্গো দেয়ালের সাথে কোকে চেপে ধরে। তখনই ডায়ান কিঙ্গোর ওপর গুলি চালায়, কিন্তু তার শরীর এত দ্রুত নিজেকে হিলিং করছিল যে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। তার শরীর এত ভারী এবং শক্তিশালী ছিল যে সাধারণ মানুষ তাকে নড়াতেও পারবে না। বাকিরা কোনোভাবে জীবন নিয়ে পালাতে শুরু করে এবং কো লোহার একটি মোটা গেট বন্ধ করার চেষ্টা করে। কিঙ্গো পুরো শক্তি দিয়ে সেটি আটকানোর চেষ্টা করছিল এবং মনে হচ্ছিল সে দরজাটি ভেঙেই ফেলবে। তখনই কো পুরো সাহস সঞ্চয় করে তাকে জোরে একটি লাথি মারে এবং সেই মুহূর্তে দরজাটি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে স্যাটেলাইটের সাহায্যে সমুদ্রের মাঝখানে সেই জাহাজটিকে ট্র্যাক করে ফেলে। ছবিগুলো দেখেই সে বুঝে যায় যে বড় কোনো গন্ডগোল হয়েছে এবং নিশ্চয়ই কয়েদিরা জাহাজ দখল করে নিয়েছে। সে ক্রমাগত এক ব্যক্তির কল এড়িয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত তাকে ফোন ধরতেই হয়। ফোনে তার বস রেগে গিয়ে বলে যে ওই জাহাজে যাও এবং কিঙ্গোকে এখানে নিয়ে এসো। তাকে বোঝানোর চেষ্টা করে যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু তার কথা শুনে বস আরও বেশি রেগে যায়। এরই মধ্যে আমরা দেখি যে বসের বুকে একটি ট্যাটু আঁকা আছে এবং ঠিক একই রকম ট্যাটু কিঙ্গোর শরীরেও ছিল। এতে পরিষ্কার হয়ে যায় যে কিঙ্গো একা নয় যার মধ্যে সুপার পাওয়ার আছে। ফোন কাটার পর রাগে বিদ্যুতের খুঁটিতে জোরে এক ঘুষি মারে, আর সেই মুহূর্তেই আমরা বুঝতে পারি যে নিজেও একজন সুপার হিউম্যান। অন্যদিকে জাহাজের ভেতরে ক্যাপ্টেন সবাইকে ফেলে পালানোর চেষ্টা করে, কিন্তু সে যখনই রেস্কিউ বোট নিচে নামাতে যায় তখনই সেখানে কিঙ্গো চলে আসে। কিঙ্গো নির্মমভাবে ক্যাপ্টেন এবং তার সঙ্গীকে মেরে ফেলে। এরপর সে রেস্কিউ বোটটি টুকরো টুকরো করে দেয়, যাতে জাহাজ থেকে কেউ পালাতে না পারে। কাছেই থাকা নার্স তার কেবিনের বাইরে জোরে জোরে আছাড় খাওয়ার শব্দ শুনতে পায়। সে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু ডাক্তারের নিষেধ সত্ত্বেও সে ধীরে ধীরে গেটের দিকে এগোতে থাকে। সে যখনই বাইরে উকি দেয়, কিঙ্গো তার ঘাড় ধরে ফেলে এবং এত জোরে চাপে যে তার গলার রগ ফেটে যায়। সেই ভয়ানক দৃশ্য দেখে ডাক্তারের চোখ ছানা বড়া হয়ে যায়। সে বুঝতে পারে যদি সে এক মুহূর্তও সেখানে দাঁড়ায় তবে তার পরিণতিও একই হবে। এই ভয়ে সে পুরো শক্তি দিয়ে সেখান থেকে দৌড়ে পালায় এবং শেষ পর্যন্ত অফিসার সিয়ক, ডায়ান এবং কোয়ের সাথে ডাক্তারের দেখা হয়, যে তাকেই খুঁজতে খুঁজতে জাহাজের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। সিয়ক ডাক্তারকে জিজ্ঞাসা করে তুমি ওর সম্পর্কে কি জানো। এর জবাবে ডাক্তার তাকে সব সত্যি বলে দেয়। যেই কোম্পানিটি মানুষকে 10 বছর পর্যন্ত তরুণ রাখার ওষুধ বানানোর দাবি করত, কিন্তু এরই আড়ালে তারা সুপার হিউম্যান অস্ত্র তৈরি করছিল। এদিকে তারা খুব আঘাত পেয়েছিল, কিন্তু ডাক্তার জানায় যে সে তার ফার্স্ট এইড কিট বেসমেন্টেই ফেলে এসেছে। এটি শুনে সিয়ক বলে তোমরা নিচে যাও, আমি উপরে গিয়ে দেখছি কেউ জীবিত আছে কিনা। এরই মধ্যে আমরা দেখি যে কয়েকজন মহিলা কয়েদি খুব চালাকির সাথে তাদের পাহারায় থাকা নারী অফিসারকে জিম্মি করে ফেলেছে। বাইরে আরো 2 জন কয়েদি পাহারা দিচ্ছিল। তখনই হঠাৎ তারা শুনতে পায় কেউ গেটে জোরে জোরে লাথি মারছে। তারা কিছু বুঝে ওঠার আগেই গেট ভেঙে ছিটকে আসে এবং সরাসরি এক কয়েদির ওপর গিয়ে পড়ে। কিঙ্গো তার ওপর উঠে পড়ে এবং পায়ের নিচে তার মুখ নির্মমভাবে পিষে দেয়। ওদিকে যে অফিসারকে তারা বেঁধে রেখেছিল, কিঙ্গো তাকেও ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলে। যারা বেঁচে ছিল তারা প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে, আর যারা পালাতে পারেনি তাদের কিঙ্গোর পৈশাচিকতার সরাসরি শিকার হতে হয়। এরই মধ্যে ডাক্তার তাদের সাথে বেসমেন্টে পৌঁছে যায়। সেখানে কো দেখে যে কিঙ্গোর ওপর নজর রাখা সব গার্ডের লাশ পড়ে আছে আর চারদিকে রক্তের ছিটে লেগে আছে। লাশের অবস্থা দেখেই কো বুঝতে পারে এখানে কতটা ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। ডাক্তার দেখে তার ফার্স্ট এইড কিটটি সেখানেই পড়ে আছে। সে দ্রুত এক কয়েদির পায়ে সেলাই করতে শুরু করে। কোয়েরও চোট লেগেছিল, কিন্তু কো তার ক্ষত লুকিয়ে ফেলে। তখনই ডায়ান একটি গোপন ফাইল খুঁজে পায়, যেখানে 1943 সালের সৈনিকদের কথা উল্লেখ ছিল। সে যখনই পাতা উল্টাতে থাকে সে একটি ছবি পায় এবং ডায়ান সাথে সাথে চিনে ফেলে যে এটি সেই লোক যে সবাইকে মারছে। ফাইল থেকে জানা যায় কিঙ্গোর জন্ম 1911 সালে, অর্থাৎ সেই লোকটি প্রায় 110 বছর ধরে জীবিত। সেখানে লেখা ছিল যে 1943 সালে তাকে জোর করে জাপানি সেনাবাহিনীর সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করতে পাঠানো হয়েছিল। সেই যুদ্ধে সে তার একটি হাত হারিয়েছিল
এবং যখন সে জাপানিদের কোনো কাজে আসছিল না তখন তারা তাকে বন্দি করে ফেলে এবং তার উপর অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। ডাক্তার আরও পরে তখন সামনে আসে যে এই পরীক্ষাগুলোর ফলে মানুষ অত্যন্ত হিংস্র হয়ে যেত এবং তার শক্তি একজন সাধারণ মানুষের চেয়ে প্রায় 10 গুণ বেড়ে যেত। জাপানিরা এই সৈনিকদের যুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু কোথাও কোনো ভুল হয়ে যায়। এরপর আমাদের 1943 সালের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা কিঙ্গোকে দেখি, যার শরীর কেটে ডাক্তাররা এমন অবস্থায় পৌঁছে দিয়েছিল যে তাকে চেনার উপায় ছিল না। অপারেশন শেষ হতেই জাপানি কমান্ডার এবং তার টিম নিজেদের কাজের প্রশংসা করে হাততালি দেয়, কিন্তু সেই হাততালির শব্দে কিঙ্গোর হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই কিঙ্গো জেগে ওঠে এবং একে একে সেখানে উপস্থিত সবাইকে মারতে শুরু করে। সৈনিকরা তার উপর গুলি চালায়, কিন্তু শিগগিরই তারা বুঝতে পারে যে এটি কোনো সাধারণ মানুষ নয়, তারা একটি রাক্ষস তৈরি করে ফেলেছে। কিঙ্গো এমন এক মেশিনে পরিণত হয়েছিল যার লাগাম কারও হাতে ছিল না। ভয়ে এক ডাক্তার তাকে ভেতরে আটকে দেয় এবং ভাবে যে সে বেঁচে গেছে, কিন্তু কিঙ্গো চোখ ছাড়াই সরাসরি তার মাথার মাঝখানে গুলি করে দেয় এবং সে সেখানেই লুটিয়ে পড়ে। এরপর কিঙ্গো এই জাহাজে কিভাবে পৌঁছালো তার নিজের মধ্যেই এক রহস্য ছিল। এরই মধ্যে দুইজন লোক প্রাণ বাঁচাতে লিফটে ঢুকে পড়ে। লিফট নিচে যাচ্ছিল, ঠিক তখনই কিঙ্গো তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কেবেল ছিঁড়ে দেয়, যার ফলে লিফট মাঝপথে আটকে যায়। এরপর সে লোহাকে এমনভাবে ছিঁড়ে ফেলে যেন তা কোনো কাগজ। সে একজনকে ধরে এবং ওপরে তুলতে শুরু করে। সিওক পৌঁছাতে দেরি করে ফেলেছিল। সে প্রথমে ওই নারী কয়েদিকে লিফট থেকে বের হতে সাহায্য করে, কিন্তু ওই দ্বিতীয় কয়েদির প্রাণ বাঁচানো এত সহজ ছিল না। সেই কয়েদি ওই কথা বুঝতে পেরেছিল, তাই সে তাদের দুজনকে বাঁচানোর জন্য কিঙ্গোকে আটকে রাখে। শিগগিরই লিফট ছিঁড়ে যায় এবং তারা দুজন সরাসরি কয়েক ফিট নিচে গিয়ে পড়ে। বিস্ফোরণটি এত জোরালো ছিল যে তার শব্দ বেসমেন্ট পর্যন্ত শোনা যায়। যখন সিওক নিচে উকি দিয়ে দেখে কিঙ্গো তখনও জীবিত ছিল। ঠিক সেই সময় তার লোকবল নিয়ে জাহাজের কাছাকাছি পৌঁছে যায় এবং ল্যান্ড করার আগে তার লোকেরা নিজেদের শরীরে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করে নেয়। এদিকে সিওক নারী কয়েদি সহ কিঙ্গোর হাত থেকে জীবন বাঁচাতে রান্নাঘর পর্যন্ত পৌঁছে যায়। সে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং ওই নারী কয়েদিকে বলে যে সে যেন ফ্রিজারের ভেতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই কিঙ্গো দরজা ভেঙে ভেতরে ঢোকে। সিওক তার উপর ক্রমাগত গুলি চালায়, কিন্তু একটি গুলিও কাজে লাগে না। কিঙ্গো তাকে তুলে নিয়ে পুরো রান্নাঘরে আছাড় মারতে থাকে। এতে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, তবুও সিওক হার মানে না। সে কিঙ্গোর হাতে ছুরি বসিয়ে দেয় এবং যখন তাতেও কিছু হয় না তখন নিজের দাঁত দিয়ে তার হাতে কামড়াতে শুরু করে। কিঙ্গো তাকে নির্মমভাবে মারতে থাকে, কিন্তু যতক্ষণ না সিওক তার হাত কেটে আলাদা করে দিচ্ছে ততক্ষণ সে পিছু হটে না। সিয়কের চোখে মৃত্যুর কোনো ভয় ছিল না, কিন্তু শেষে কিঙ্গো তাকে জোরে লাথি মেরে তার ঘাড় ভেঙে দেয় এবং সেখানেই তার মৃত্যু হয়। ঠিক সেই মুহূর্তে ফ্রিজারের ভেতরে লুকিয়ে থাকা নারী কয়েদির মুখ দিয়ে সামান্য শব্দ বেরিয়ে যায়, যা কিঙ্গো শুনে ফেলে। সে ভয়ে ওই লাশগুলোর মাঝে মরে যাওয়ার নাটক করতে থাকে। কিঙ্গো ভেতরে আসে, কিন্তু সে কিছু দেখতে পায় না, কারণ সে শরীরের তাপমাত্রা দিয়ে তার শিকারকে অনুভব করত। কিন্তু ফ্রিজারের ভেতর এত ঠান্ডা ছিল যে সে কিছুই বুঝতে পারে না। সে এত কাছে চলে আসে যে তার নিঃশ্বাস ওই নারীর মুখে লাগছিল, কিন্তু তখনই বাইরে হেলিকপ্টারের শব্দ শোনা যায় এবং কিঙ্গোর মনোযোগ সরে যায়, যার ফলে সে সেখান থেকে চলে যায়। ওদিকে জাহাজের ভেতরে পৌঁছায় এবং চারদিকে ছড়িয়ে থাকা লাশ দেখে বুঝতে পারে যে পরিস্থিতি কতটা বিগড়ে গেছে। তার সৈনিকরা জাহাজের প্রতিটি কোণ তল্লাশি করে, কিন্তু তারা সেখানে কোনো জীবিত মানুষ দেখতে পায় না। তারা সামনে এগোনোর আগেই ওই নারী কয়েদি শেষ আশা নিয়ে দৌড়ে তাদের কাছে পৌঁছায়। সে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলো, নইলেও চলে আসবে। কিন্তু এক মুহূর্তও না ভেবে সেখানেই তাকে গুলি করে দেয়। গুলির শব্দ শুনে ডায়ান এবং ডাক্তার সেখানে পৌঁছে যায়। সামনে লাশ পড়ে থাকতে দেখে তারা বুঝতে পারে যে এই লোকেরা তাদের বাঁচাতে আসেনি। ডায়ান সাথে সাথে চিৎকার করে বলে, তোমাদের অস্ত্র নিচে রাখো এবং সারেন্ডার করো। কিন্তু দ্বিধাহীনভাবে তাকেও গুলি করে দেয় এবং এটা পরিষ্কার হয়ে যায় যে সে কাউকে জীবিত ছাড়বে না। তার সৈনিকদের বাকি সবাইকে মেরে ফেলার ইশারা করতে যাবে, ঠিক তখনই কোচ সুপার স্পিডে এগিয়ে গিয়ে তাদের থামিয়ে দেয়। এটি দেখে চমকে যায় এবং ভাবতে থাকে যে এ আসলে কে। সে কোয়ের জামা ছিঁড়ে ফেলে এবং যখনই কোয়ের বুকে সেই একই নিশান দেখে তার চেহারার অভিব্যক্তি বদলে যায়। সে বুঝতে পারে যে তাদেরই একজন এবং ইচ্ছে করেই এই জাহাজে এসেছে যাতে তাদের পর্যন্ত পৌঁছাতে পারে। কোকে মনোযোগ দিয়ে দেখে এবং হঠাৎ তার সব মনে পড়ে যায়। তার মনে পড়ে যে অনেক বছর আগে দুই গ্যাং নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, যেখানে উভয় পক্ষের লোক একে অপরকে নির্মমভাবে মেরে চলেছিল। ওই মৃতদের মধ্যে ছিল। সব লাশ উঠিয়ে নেয় এবং সেগুলোকে পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। অনেক লাশের মধ্যে কেবল ছিল, যার উপর তাদের ওষুধের প্রভাব পড়েছিল। কিন্তু যখন অনেক ঘন্টা ধরে কোয়ের বডিতে কোনো নড়াচড়া দেখা যায়নি, তখন কোকে মৃত ভেবে নেওয়া হয় এবং আদেশ দেওয়া হয় যে কোকে বাকি লাশগুলোর সাথে ফেলে দিতে। সবাইকে একটি শূকরের খামারে আনা হয় এবং লাশগুলোর উপর কোনো একটি জিনিস ছেটানো হয়, যাতে শূকরগুলো ওই লাশগুলোকে তাদের খাবার ভেবে খেয়ে নেয়। ঠিক তখনই কোয়ের জ্ঞান ফেরে। যখনই শুনল তাকে মেরে ফেলার কথা হচ্ছে, সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে মেরে ফেলল এবং সেখান থেকে পালিয়ে গেল। তখনই বুঝতে পারল যে এখন আর কোনো সাধারণ মানুষ নেই, তবুও আপ্রাণ চেষ্টা করছে যাতে তার ব্যাপারে কেউ কিছু জানতে না পারে এবং দুনিয়া থেকে লুকিয়ে বেঁচে থাকত।
কিন্তু ভাগ্য তা চায়নি। শীঘ্রই উং কোয়ের পরিবারকে খুঁজে বের করে এবং তার স্ত্রী ও ছেলেকে মেরে ফেলে। শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে তার সবই ছিল কোয়ের ষড়যন্ত্রের অংশ, যাতে কো তার পরিবারের খুনিদের কাছে পৌঁছাতে পারে এবং তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। তাদের দুজনের লড়াই চলছিলই। ঠিক তখনই কিঙ্গো সেখানে চলে আসে। উং চিৎকার করে বলে, কেবল ওর মাথায় গুলি করো, এবং তার সৈনিকরা গুলির বৃষ্টি শুরু করে দেয়। কিঙ্গো কোনোভাবে নিজেকে বাঁচাতে বাঁচাতে একে একে সবাইকে মারতে থাকে। এরই মধ্যে ডাক্তার এবং ওই কয়েদি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। তারা বাইরে এসে দেখে যে হেলিকপ্টারটি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। দুজনেই তৎক্ষণাৎ ভেতরে ঢোকে এবং পাইলটের মাথায় বন্দুক রেখে তাকে ওড়ার আদেশ দেয়। কিন্তু এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। পাইলট এক মুহূর্তও না ভেবে দুজনকে গুলি করে দেয় এবং এরই সাথে এই জাহাজে থাকা সব সাধারণ মানুষ মারা যায়। এখন এখানে কেবল সুপার হিউম্যানরাই বেঁচে ছিল। ওদিকে ভেতরে কিঙ্গো সরাসরি উংয়ের উপর হামলা করে দেয়, কিন্তু সে অন্যদের মতো মামুলি টার্গেট ছিল না। সে কিঙ্গোর সাথে লড়তে লড়তে বলে, তুমি অনেক দামি, আক্ষেপ যে তোমাকে না মেরে উপায় নেই, কিন্তু কোনো ব্যাপার না, তোমার বদলে আমি অন্য কাউকে পেয়ে গেছি। এরপর উং পুরো শক্তি দিয়ে কিঙ্গোর উপর ঝাঁপিয়ে পড়ে। পুরো জাহাজে শুধু উং এবং কো বেঁচে থাকে। তাদের দুজনের মধ্যে সামনাসামনি লড়াই হয়। শক্তিতে তারা দুজনেই সমান ছিল, কিন্তু উংয়ের কাছে মিলিটারি অভিজ্ঞতা ছিল, যা কোয়ের উপর ভারী পড়ছিল। তাকে মারার আগে উং ঠান্ডা গলায় বলে, তোমার ছেলের চেহারা একদম তোমার মতো ছিল। তোমাকে মারার সময় আমার সেই দিনটির কথা মনে পড়ছে যখন আমি তাকে মেরেছিলাম। এটি শোনা মাত্রই কো রাগে ক্ষিপ্ত হয়ে সে পাগল হয়ে যায়। কো উংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বারবার ছুরি মারে। তারপর পুরো শক্তি দিয়ে এমন এক লাথি মারে যে সে রেলিং ভেঙে সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে। কিন্তু কো সেখানেই থামে না। সেও তার পেছনে সমুদ্রে ঝাঁপ দেয় এবং ততক্ষণ পর্যন্ত তাকে মারতে থাকে যতক্ষণ না তার শ্বাস চিরতরে থেমে যায়। এখন আমরা পাহাড়ের ভেতর জঙ্গলে ঘেরা একটি বাড়ি দেখতে পাই। এরই মধ্যে আমরা উংয়ের বসকে দেখি, যে নিজে সেখানে পৌঁছে তার নতুন টেস্ট সাবজেক্ট পর্যবেক্ষণ করে। বিজ্ঞানীরা ভয়ে তাকে বলে যে এত বেশি চাপ বিপজ্জনক প্রমাণিত হতে পারে এবং এই অবস্থায় কাজ করা অসম্ভব। কিন্তু বস ঠান্ডা মেজাজে বলে যে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, সবকিছু নিয়ন্ত্রণে আছে এবং আমরা কখনোই ধরা পড়ব না। এরপর সে একটি বন্ধ সেলে যায় যেখানে একটি বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে। আর এখান থেকেই গল্পের সবচেয়ে বড় সত্য সামনে আসে। সেদিন উং কোয়ের ছেলেকে মারেনি, কারণ তার ভেতরেও কোয়ের মতো জন্মগতভাবেই সুপার পাওয়ার ছিল। এই কারণেই তাকে মেরে ফেলার বদলে জীবিত রাখা হয়েছে এবং বন্দি অবস্থায় বড় করা হয়েছে। অথচ কো সারা জীবন এটাই ভেবে এসেছে যে তার ছেলেকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। সবশেষে আমরা দেখি যে সমুদ্রের বিশাল ঢেউ কোকে ভাসিয়ে নিয়ে একটি নির্জন সৈকতে পৌঁছে দেয়। সে চারপাশ দেখে সামনে অগ্রসর হতে থাকে। আর আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হয়। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবেন। সেই সাথে পরবর্তীতে কেমন গল্প দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যেন পরের অ্যামেজিং ভিডিওটা সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।